সিডনি। হ্যালো সিডনি বন্ধুরা, কি সুন্দরভাবে বছরের অর্ধেকটা সময় পার হয়ে গেল। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের সামনে উপস্থিত আছে সিডনি সাংস্কৃতিক অঙ্গনের 3 পরিচিত মুখ। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি অরিজিৎ বড়ুয়া, ডিরেক্টর, ব্যাস প্রোডাকশনস, মাস্টার অফ কয়েন, পথ প্রোডাকশনস। Thank you. আমাদের সাথে আছে সাইদ ফয়েজ, ম্যানেজিং ডিরেক্টর, দেশি ইভেন্টস। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছে নাহিদ কামাল রূপসা, ডিরেক্টর প্রোডাকশনস অ্যান্ড পারফরমেন্স, পথ প্রোডাকশনস। প্রথমে আমি জানতে চাচ্ছি ফয়েজ ভাইয়ের কাছ থেকে আপনার প্রোডাকশন হাউস সম্পর্কে, দেশি ইভেন্টস। জি দেশি ইভেন্টস অ্যাকচুয়ালি আমরা শুরু করি 3 বছর আগে 2015-তে 2015 শেষে 16-তে আমাদের প্রথম ইভেন্টস ছিল আয়ুব বাচ্চু এলআরবি কনসার্ট, যেটা অস্ট্রেলিয়াতে ট্যুর হয়েছিল। তো দেশি ইভেন্টস অ্যাকচুয়ালি শুরু করার পিছনে মূলত কারণ ছিল যে এখানে অনেকগুলো ইভেন্টের সাথে আমি জড়িত থাকতাম, ইভেন্ট অর্গানাইজারদের সাথে আমি জড়িত থাকতাম। তো আমরা দেখতাম যে এখানে ইভেন্ট অর্গানাইজ করতে গেলে অর্গানাইজারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জ ছিল টিকিটিং প্ল্যাটফর্ম, টিকিটটাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং অনেক অর্গানাইজাররা চেত যে আগে থেকে সেল হয়ে যেতে, যেন ইভেন্ট ডেতে কোনো চাপটা না থাকে। তো এই কারণে মানে আমি তখন ভাবলাম যে আমার চিন্তাধারা ছিল যে আমরা অন্য কমিউনিটি, যেমন ইন্ডিয়ান কমিউনিটি, দে আর ভেরি অ্যাডভান্স, ওরা খুব ভালোভাবে এই জিনিসটা ম্যানেজ করছে, তো ওদের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম আছে। তো ওখান থেকে আমাদের দেশি ইভেন্টসের মেইন লক্ষ্য ছিল যে একটা অনলাইন প্ল্যাটফর্ম করা ফর দ্য ইভেন্ট অর্গানাইজার্স, আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। তো ওদের জন্য একটা প্ল্যাটফর্ম, ওয়ান স্টপ প্ল্যাটফর্ম দিতে পারি, যে এখান থেকে ঘরে বসে টিকিটটা কাটতে পারে। তো দিস ইজ আওয়ার মেইন, আমাদের ছিল মেইন লক্ষ্য। তো এছাড়াও দেশি ইভেন্টস অনেক ইভেন্ট অর্গানাইজারদের সাথে আমরা কাজ করি ফর কনসালটেন্সি বা সাপোর্ট বা প্রমোশনস, অ্যান্ড অলসো মানে আমাদের নিজেদের ইভেন্টস আমরা করে থাকি। সো ওখান থেকে আমাদের দেশি ইভেন্টসের যাত্রা শুরু। এবং এখন আমরা অনলাইন টিকিটিং ছাড়া আর অনেক কিছু, যেমন আমরা মুভি ডিস্ট্রিবিউশনও করছি ইন পার্টনারশিপ উইথ পথ প্রোডাকশনস, ব্যাস প্রোডাকশনস অস্ট্রেলিয়াতে। তো ওখান থেকে আমাদের দেশি ইভেন্টসের যাত্রা শুরু, এবং এখন আমরা এই পর্যায়ে এসেছি। আমি আরেকটি প্রশ্ন করব, যেটা হচ্ছে আপনি দেশি ইভেন্টস এর আগে বিডি প্রোডাকশন হাউস নামে একটি হাউস আপনার ছিল, বিডি ক্রাফটস। হ্যাঁ, তো ওখান থেকে আপনার দেশি ইভেন্টস মানে এখানে আসার কারণটা কি? হ্যাঁ, বিডি ক্রাফটস ছিল একটা আমাদের খুব একটা ছোট একটা মানে স্টার্ট করেছিলাম 2012-তে। ওটা একটা মেইনলি ছিল প্রোডাকশন হাউস, আপনি যেটা বলেছেন। তো ওখানে আমরা যেমন সিডনি অলিম্পিক পার্কের বৈশাখী মেলার একটা ডকুমেন্টারি করি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য প্রোডাকশনস। তারপরে বিভিন্ন বিজনেসের জন্য আমরা অ্যাড করেছিলাম। তো সো ওটা ছিল আমাদের একটা প্রোডাকশন হাউস। তারপরে আমরা প্রথম মানে আমাদের বিডি ক্রাফটসের আন্ডারে আমরা চোরাবালি মুভিটি অস্ট্রেলিয়াতে প্রথম, সিডনি ছাড়াও অন্যান্য সারা অস্ট্রেলিয়াতে আমরা অনেকগুলো শহরে দেখিয়েছি। তো পরে যখন আমরা অনলাইন টিকিটিং এর কথাটা ভাবলাম, তখন আমি মনে করলাম যে যেহেতু অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম একটা, উই হ্যাভ টু গিভ সাম নিউ প্ল্যাটফর্ম, নিউ নেম। তো ওখান থেকে দেশি ইভেন্টসের যাত্রা শুরু। সো বিডি ক্রাফটস ওখানেই শেষ হয়ে যায়, দেশি ইভেন্ট শুরু হয় আর কি ওখান থেকে। দেশি ইভেন্ট কিন্তু প্রথমে আপনার আয়ুব বাচ্চুর কনসার্ট দিয়ে শুরু করেছেন। জি জি। তো কনসার্ট থেকে মুভি। হ্যাঁ, না আসলে কনসার্ট দিয়ে, কনসার্টটা আসলে আমরা শুধু কনসার্ট না, আমরা আসলে যে কোনো ইভেন্ট আমরা টিকিটিং সাপোর্ট দিয়ে থাকি। বাট মুভিটা যেটা আমরা করছি, যে মুভি ডিস্ট্রিবিউশন করছি। সো এর আগে আমরা যেটা করতাম যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বা একটা ইভেন্ট হাব করে দিয়েছিলাম ফর দ্য টিকিটিং, বাট নাও মুভিটা যেটা আমরা ডিস্ট্রিবিউশন করছি। সো ইটস মানে এটা অন্য একটা এরিয়াতে আমরা ভেঞ্চার করছি। সো হ্যাঁ, ওখান থেকেই। এবং মুভিতে আসার যদি মেইন কারণ জানতে চাই, আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো এখন মুভি হচ্ছে। তো আমি মনে করি যে অস্ট্রেলিয়াতে আমাদের বাংলাদেশিদের একটা চাহিদা আছে মুভি দেখার, একটা এখানে একটা ভালো ক্রাউড আছে এইসব মুভি বা চলচ্চিত্র দেখার। তো ওখান থেকেই যে চিন্তা যে আমরা অন্য কেউ তেমন করছে না, সো লেটস স্টার্ট দিস ট্রেন্ড। ওখান থেকে আমাদের যাত্রা, মানে এই চিন্তাধারাটা শুরু। তো আমরা মুভি বা আমাদের যে আমরা যারা এখানে বাঙালিরা আছি, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে যে এই কালচারটা তাদের মধ্যে পৌঁছানো,
জি। এই উদ্দেশ্য কি আপনাদের মধ্যে মানে মাঝে কাজ করছে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমার নিজেরও আমার আমার ছেলে আছে, একটা ছোট ছেলে ছোট মেয়ে আছে, তো ওদের কথাও আমি চিন্তা করি, এবং প্লাস আপনি যেটা বললেন এখানকার যে নতুন প্রজন্ম এখানে বড় হচ্ছে যারা, তো ওদেরকে আমাদের সংস্কৃতির সাথে আসলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুধু গান বাজনা বা মেলা, বছরে একটা দুটো মেলাই আসলে দরকার না, সারা বছরই আমি মনে করি কিছু না কিছু দরকার। সো ইট ক্যান বি it can be music, it can be dance, or movie can be another platform. তো আমাদের কিছু ভালো ভালো অনেক মুভি হচ্ছে, তো ওরা যদি আমাদের নেক্সট প্রজন্ম যদি এগুলো দেখে, ওরাও হয়তো ইন্টারেস্টেড হবে, এবং হু নোজ যে এখানে যদি ওরা পড়াশোনা করে ওরাও হয়তো ইন্সপায়ার্ড হবে যে বাংলাদেশের বাংলা নিয়ে, বাংলা মুভি নিয়ে কাজ করার। সো ওদেরকেও ইন্সপিরেশন করার একটা অবশ্যই চিন্তাধারা কাজ করে ওদের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি রূপসা আপুর সাথে কথা বলবো। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি বড় জায়গা দখল করে রাখে, আমাদের নববর্ষ, এবং পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমেই আমরা নতুন বছরে শুরু করি। তো এই পহেলা বৈশাখ এবং পথ প্রোডাকশন দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনার কাছে জানতে চাই পথ প্রোডাকশন সম্পর্কে, কিভাবে আপনারা এভাবে যুক্ত হলেন? পথ প্রোডাকশনস অফিসিয়ালি অ্যাজ অ্যান অর্গানাইজেশন 2009 থেকে কাজ করে আন্ডার দ্য পথ প্রোডাকশনস ব্যানার, কিন্তু তার আগে থেকেই আমাদের পথ প্রোডাকশনসের মেম্বাররা মেলার অনেক কিছুর সাথে জড়িত ছিল, অনেক ভিজুয়াল প্রেজেন্টেশনের সাথে জড়িত ছিল, ফান্ড রেজিং এর সাথেও জড়িত ছিল, একটা টি স্টল ছিল আমাদের। তো এইসবের সাথে জড়িত থাকতে গিয়েই আমরা যখন আমাদের প্রজেক্টগুলো খুব একটু ম্যাসিভ আকার হয়ে গেল, আমরা তখন চিন্তা করলাম যে উই নিড প্রপার প্রজেক্ট প্ল্যান, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে, রোল লাগবে, দ্যাটস ওয়াই আমাদের অর্গানাইজেশন। সো আমরা বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সাথে খুব ক্লোজলি কাজ করি, ওনারা আমাদের ওয়ান অফ দ্য মেইন পৃষ্ঠপোষক। সো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা মেলার পাশাপাশি আমরা পারামাসালায় এবং কনসার্টে পারফর্ম করি। সো পথ প্রোডাকশনস 2009 থেকে শুরু করে মেলায়, যেহেতু আপনি বলছেন আমরা পথ প্রোডাকশন বলতে আমরা কিন্তু বুঝি পহেলা বৈশাখে ইনসেট, বিকজ আমাদের ওয়ান অফ দ্য স্ট্রং এবং আমাদের খুব একটা ভালোবাসার জায়গা হচ্ছে স্টেজ। যখন আমরা মেলায় শুরু করি, আমাদের প্রথম পরিবেশনাটা একটা ফ্যাশন শো ছিল, একটা সেটা খুব এক্সটেন্সিভ থিমের উপরে। তারপরে আমরা একটা সাহস করে একটা থিয়েট্রিকো, একটা মিউজিক্যালের কথা চিন্তা করলাম, কিন্তু এর আগে মেলায়, এবং আমরা যখন রিসার্চ করলাম, আমরা যখন দেখলাম অন্যান্য দেশে কি মেলা হয়, ইউরোপে কি মেলা হয়, আমেরিকায় কি মেলা হয়, বাংলাদেশের মেলায় কোথাও থিয়েট্রিক্যালটা মেলায় নেই। এখন আমরা সেটা বঙ্গবন্ধু কাউন্সিলের কাছে আমাদের প্ল্যানটা দিলাম, এবং দে হ্যাভ সাপোর্টেড আস এজ ওয়েল। আমরা মেলা একটা থিয়েট্রিক্যাল করলাম। আমাদের ফার্স্ট থিয়েট্রিক্যাল ছিল ওয়াটার লিলি, দ্য ব্লসম অফ এ নেশন। সো এটা ছিল বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশের যে রেজিলিয়েন্স, কিভাবে আমাদের অভ্যুত্থান হলো এবং সেখান থেকে আমরা আজকে পর্যন্ত কিভাবে এসেছি, এটা একটা ধারা বর্ণনার মতো, কিন্তু উইথ lot of representation of contemporary dance, props, and visuals. So ওইটা যখন আমরা প্রথমবার করি তখন আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আবার খুব টেন্সড ছিলাম যে মেলার দর্শক এটা কিভাবে নেবে, কারণ মেলায় আমরা গান দেখি, নাচ, কিছু ছোটখাটো নাটক দেখি, কিন্তু এইভাবে এটাকে কিভাবে নেবে। সো ওইটার থেকেই আমাদের শুরু, এবং এখন পর্যন্ত আমরা লাস্ট ইয়ারও আমরা একটা খুবই এক্সাইটিং থিয়েট্রিক্যাল ছিল আলাদিন, সেটা বাচ্চাদেরকে নিয়ে, এবং 2017-এ আমরা আরেকটা থিয়েট্রিক্যাল করেছিলাম আই এম দাই ফাদার। সরি, আমি আপনাকে থামালাম। আমি আসলে জানতে চাচ্ছি আলাদিন নাটক সম্পর্কে। মানে নর্মাল টিভি প্রোডাকশন ইজ ডিফারেন্ট, আমরা কাট করলাম, থামলাম, বা স্টেজ, অন দ্য স্টেজে আমার এটা নাটকের বিগিনিং থেকে একদম শেষ পর্যন্ত। এইখানে আপনি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আমাদের আসলে বাচ্চাদের সাথে কাজ করার ইচ্ছাটা অনেক দিনেরই, কিন্তু সময়, সুযোগ, রিসোর্স সবকিছু মিলে হচ্ছিল না। তো আমরা এই বছর আলাদিন করলাম, যখন আলাদিন গল্প, কিন্তু আমাদের ডায়ালগ এবং রিপ্রেজেন্টেশন সবকিছু বাংলায় ছিল ওখানে। আমরা আরেকটু ফ্যান্টাসি, তারপরে
ডায়ালগস গুলো আমরা রাখতে চেয়েছি একটু মডার্ন। আমি নাটকটা দেখেছি জন্য ভেরি গুড। সো আমাদের যেসব বাচ্চাদের সাথে আমরা কাজ করি, স্পেশালি আপনি এখন জানেন যে বাচ্চাদেরকে আসলে ম্যানেজ করা মানে প্যারেন্টসদেরকেও ম্যানেজ করা, কারণ তাদেরকেও সময় দিতে হবে। আর আজকালকার বাচ্চারা উইকেন্ডে তারা অসম্ভব বিজি। তো আমরা যেটা চেষ্টা করলাম যে এমন একটা টপিকে আমরা যাই, এমন একটা নাটক আমরা চুজ করি, এমন একটা গল্প আমরা চুজ করি যেটা ওরা অলরেডি জানে অথবা ওরা কোথাও দেখেছে বা পড়েছে, এবং সেইটার মধ্যে ড্যান্স আছে, সেটার মধ্যে ম্যাজিক আছে, ক্যারেক্টার্স গুলো মধ্যে যে রিলেশনশিপ, অনেক আপস এন্ড ডাউনস, সো ওইটাতে তারা ইন্টারেস্টেড হবে। এবং আমরা এইবারকার আমাদের ইচ্ছা ছিল যে আমরা তাদের সাথে একটা বন্ধুত্ব করব, তাদের সাথে এই প্রজেক্টের থ্রুতে তাদের সাথে তাদের ফ্যামিলির সাথে আমরা বন্ধুত্ব করব। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ আউটকাম, বাচ্চারা বড়দের থেকে কোন অংশ কম ছিল না, বরং আমি বলবো যে বাবা মারাও খুব সিরিয়াস এবং বাচ্চারাও খুব সিরিয়াস। তারা আলটিমেটলি দ্য প্রোডাক্ট, তারা যে প্রোডাক্টটা প্রেজেন্ট করেছে এটা মানে খুবই ইটস ওয়ার্থ বিগ ক্লাব। এটি সত্যি একটা বিগ ক্লাব পাওয়ার উপযুক্ত, কারণ বড়দের নিয়ে স্কেজুয়াল মেক করা, আমি নিজেও এখানে একটি দল করি, আমরা কি পরিমাণ হিমশিম খাচ্ছি, আর সেখানে বাচ্চাদের নিয়ে কাজ করা মানে তাদের ফ্যামিলি, মানে বিগ অ্যাক্টিভ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে পথ প্রোডাকশন বা এখানে আমার সাথে আরো দুইজন আছেন, তারা এখানে কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে কাজ করছেন, নতুন প্রজন্ম নিয়ে কাজ করছেন। আমি তাদের আসলে সবাইকে অনেক ধন্যবাদ জানাই, তারা এই আমাদের সাথে আছেন। আমি আবার আসবো আপনার কাছে, এবার আমি শাওন ভাইয়ের কাছে শুনতে চাবো আপনার ব্যাস প্রোডাকশনস এর কথা। ব্যাস প্রোডাকশনটা আসলে আমরা তৈরি হয় বছর 3 আগে, বাট এর আগে এটা একটু ব্যাকগ্রাউন্ড আছে। আমি অনেক আগে থেকে পথ প্রোডাকশনের সাথে কাজ করছি, তো সেই সূত্রে কালচারাল এখানে অ্যাক্টিভিটিতে সবার সাথে যেখানে আমার পরিচয় হচ্ছে, সবার সাথে ইন্টারাকশন হচ্ছে। তো এর মধ্যে বছর 7 আগে আমার সাথে একজনের পরিচয় হলো, একটা বাংলাদেশি ছেলে যে এখানে ফিল্ম মেকিং এবং ডিরেকশনের উপরে মাস্টার্স করেছে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে, জায়েদ রিজওয়ান। তো ওর সাথে আমার পরিচয় হলো, বন্ধুত্ব হলো, এবং ওর সাথে বসে কথা বলতে বলতে আমরা তখন, ওর খুব একটা শখ হচ্ছে একটা বাংলা সিনেমা পুরোপুরি অস্ট্রেলিয়াতে তৈরি হবে, কিন্তু এটা বাংলাদেশের অডিয়েন্সের জন্য। তো সেটার জন্য যখন সে আমার কাছে হেল্প চাইলো, এবং যেহেতু আমি পথ প্রোডাকশনের থ্রুতে কালচারালি সবার সাথে কানেক্টেড, তো সে আমার কাছে হেল্প চাইলো। তো তখন আমাদের এই বাস প্রোডাকশন, এই জিনিসটা ওখান থেকেই তৈরি হলো। মেইনলি আমাদের যেটা ইচ্ছেটা ছিল হচ্ছে গিয়ে যে বাংলা সিনেমা বাংলাদেশে হচ্ছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের কোয়ালিটিটা, টেকনিক্যাল কোয়ালিটিটা অনেক এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের বাংলা সিনেমার টেকনিক্যাল কোয়ালিটিটা এখনো অনেকটা পিছনে পড়ে আছে। তো যেহেতু ও এই দেশে পড়ালেখা করেছে এবং এখানকার লোকাল টেকনোলজির সাথে কাজ করে ওর একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো ও চাচ্ছিল যে ওর নিজের এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে ও একটা বাংলা সিনেমা যেটা টেকনিক্যাল ইয়েটা অনেক উন্নত হবে এবং বাংলা সিনেমাটা এক ধাপ এগিয়ে যাবে। কারণ আমাদের সিনেমাকে আসলে যদি পাল্লা দিয়ে চলতে হয়, একটা বিগ মিডিয়াম, তো সেই সবকিছু যদি উন্নত টেকনোলজি আমরা যদি ইউজ না করি, লোকাল মানে কারেন্ট টেকনোলজি যদি আমরা ইউজ না করি, ওই জিনিসটা হাস্যকর হয়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে দেখা যাবে ইন্ডিয়া বা আদার কান্ট্রির সাথে আমরা পারবো না। হ্যাঁ, সেটাই। তো সেটাই একটা ইচ্ছে ছিল যে যেহেতু আমরা এখানকার কাজ, এখানকার এক্সপিরিয়েন্স হয়েছে, এখানকার পড়ালেখা করে এখানকার সব ধরনের ক্রুদের সাথে পরিচয় হয়েছে, একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, তো ওদেরকে ইউজ করে বাংলা সিনেমার কাজটা করার জন্য। তো সেই জন্যই বাজ প্রোডাকশনটা প্রথম তৈরি হয়। তো আমরা একটু থামাচ্ছি, আমি জানি বাজ প্রোডাকশন হাউস, যেমন ভাইয়া দেশি ইভেন্ট বা পথ প্রোডাকশন, কিন্তু আপনাদের বাজ, এটা একটা ইন্টারেস্টিং নেম, এটা যদি কারণটা বলতে। আচ্ছা, তো বাজ প্রোডাকশন, এটা আমরা আসলে আমাদের প্রথম শুরু হয়, আমরা 3 জন মিলে শুরু করি। তো 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে গিয়ে বদুইন, উনি একজন লেবানিজ বিজনেসম্যান, তো উনি ফাইন্যান্সিয়ার হিসেবে প্রথম আমাদেরকে সাপোর্ট করেন। আর আমি অরিজিতের এ এবং আমাদের ডিরেক্টর জায়েদের জেড, 3 জনের নামের অধ্যক্ষর নিয়ে আমাদের এই প্রোডাকশন হাউসটা শুরু করা আর কি।
তো সেটাই সেখান থেকেই। সেখান থেকে আপনারা যে মুভি করছেন তো ডেফিনেটলি হাই ডেফিনেশন বা হাই ক্যামেরা ইউজ করছেন, আপনারা কি ধরনের ক্যামেরা এখানে? আমরা এখন মুভি মেকিং এ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নামকরা ক্যামেরা হচ্ছে রেড ক্যামেরা। তো আমরা পুরো সিনেমাটা আমরা রেড ক্যামেরায় শুট, একটা সিনেমা আমরা অলরেডি শুট করেছি, ওটা এখন পোস্ট প্রোডাকশন হয়ে রিলিজের অপেক্ষায় আছে। তাছাড়াও হচ্ছে গিয়ে যেটা যেটা আমি বললাম যে এখানে আমরা যেসব ক্রু ইউজ করেছি, যে আমরা যে ফাইট ডিরেক্টর ইউজ করেছি সে হলিউডের সিনেমায় কাজ করা লোক, আমরা যে ক্যামেরাম্যান ইউজ করেছি সে এরকম হলিউডের সিনেমায় কাজ করা লোক। এবং অস্ট্রেলিয়াতে কিন্তু ফক্স স্টুডিওস মানে হলিউডের অনেক কাজ হয়, তো কাজে এখানকার ক্রুরা দে আর ভাস্টলি এক্সপেরিয়েন্সড এবং তারা খুব কোয়ালিটি মানের কাজ গুলো করতে পারে এবং করে আসছে, সবসময় করে আসছে, এবং অনেকেই এই প্রোডাকশন অস্ট্রেলিয়াতে এসে করে। আমি যতটুকু জানি অস্ট্রেলিয়া এবং আমেরিকার সাথে একটা বিগ কানেকশন, যেমন এখানকার যারা হচ্ছে ফিল্মে পড়াশোনা করছে পরবর্তী তারা আমেরিকাতে মানে মানে ওরকম ভাবে আমার যেটা প্রসেস ওটা লাগে না, সরাসরি আমরা ওখানে গিয়ে কোর্স করতে পারে বা কাজ করতে পারে, ওই ফ্যাসিলিটিসটা আছে। সেটা আছে। আর আমাদের আরেকটা যেটা ইচ্ছে ছিল যে যখন আমরা অস্ট্রেলিয়াতে শুট করব, তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা এখানে লোকাল অনেক ট্যালেন্ট আছে, লোকাল অনেকে আছে অ্যাক্টিং করেন, অনেকে আছে শখের বসে করেন, অনেকে হয়তো বাংলাদেশে থাকতে আগে প্রফেশনালি করেছিলেন, তারপর এখানে এসে আর চর্চা নেই, তো তাদেরকে সবাইকে নিয়ে কাজ করে আমাদের সিনেমাটা বানানোর ইচ্ছা ছিল। তো পরে শেষ পর্যন্ত সেরকমই হয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা আমাদেরকে বললো বাংলাদেশ থেকে, যে তোমরা যদি বাংলাদেশের সিনেমাটা রিলিজ করতে চাও, বাংলাদেশের বর্তমান নায়ক নায়িকাদের মধ্যে কেউ কাউকে একজনকে থাকতে হবে, তাহলে তুমি ঠিক আছে পার্শ্ববর্তী ক্যারেক্টারগুলো তুমি তোমাদের ওখানকার মানুষজন দিয়ে করো, কিন্তু বাংলাদেশের একটা পরিচিত মুখ থাকলে সেই জিনিসটা রিলিজ করতে আমাদের সুবিধা হবে। তো সেই হিসাবটা করেই আমরা বাংলাদেশ থেকে একজন নায়ক আর একজন নায়িকা নিয়ে এসেছিলাম। ওরা অস্ট্রেলিয়া এসে 1 মাসের উপরে ছিল। আমরা কি নামটা শুনতে পারি? হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে আরিফিন শুভ, সে ছিল নায়ক হিসেবে, আর প্রসূনদা ছিল আমাদের নায়িকা। তো এরা দুজন বাংলাদেশ থেকে এসছে, আর বাকিরা সবাই এখান থেকেই। কিন্তু ইতিমধ্যে আমাদের অন্যতম একজন ক্যারেক্টার ছিল তাসকিন রহমান, সে খুব আরেকটা তার সিনেমা বেরিয়েছে ঢাকাটা, খুবই জনপ্রিয় হয়েছে। এর বাইরে সাইফুল্লাহ আকবর সাদি বলে একটা লোকাল ছেলে, যে কিনা পথ প্রোডাকশনে আমাদের সাথে কাজ করতে গিয়ে তার সাথে পরিচয়, সেও কাজ করেছে। তো এই কারণে আমাদের লোকাল অনেক মানুষজনই কাজ করেছে, সেভাবেই আমরা সিনেমাটা শেষ পর্যন্ত বানিয়েছি আর কি। তো হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ করতে পারবো। এত কিছু শোনার পরে আমার ইচ্ছে করছে সিনেমাটার নাম কি? সিনেমাটা এটা একটা আমি নেব। সিনেমাটা আমরা অ্যাকশন থ্রিলার টাইপের একটা সিনেমা বানিয়েছি, এবং এটা গ্যাংস্টার নিয়ে। তো সেই জন্য সিনেমাটার এবং একটা বাংলা নাম আমরা, এবং সিনেমাটার নাম দেওয়ার ক্রেডিটটা আমি নেব। তো আমরা নাম দিয়েছিলাম মৃত্যুপুরী। তো লাইক এ সিরিয়াল কিলার টাইপ। হ্যাঁ, এটা গল্পটা এভাবে আমরা মানে দেখানো হয়েছে যে বাংলাদেশি দুটো ফ্যামিলি যারা এখানে আন্ডারগ্রাউন্ডে ক্রাইম সিন্ডিকেট তারা মেনটেন করছে, তো তাদের মধ্যে ক্ল্যাশ, তাদের মধ্যে দ্বন্দ্ব, এগুলো নিয়ে গল্পটা এগিয়েছে আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের সেটে আসার জন্য। আশা করি এই মুভি প্রোমো আমরা আমাদের জনভূমি টিভিতে করব, তখন আবার দেখা হবে। এবার আমি অন্য প্রসঙ্গে যাব। দর্শক এতক্ষণ শুনলেন ওনারা তাদের স্ব জায়গায় পরিচিত এবং তারা আমাদের কমিউনিটির জন্য অনেক কাজ করছে। আমি এখন ফাইজ ভাইয়ের কাছে যাব। আমি জানি আপনারা তিনজন মিলে এখানে দেশি ইভেন্টস, আপনি দেশি ইভেন্টস এর ম্যানেজিং ডিরেক্টর, তারপরে আপনারা তিনজন মিলে এখানে মুভিগুলো আনছেন। এই যে একসাথে কাজ করা, এর উদ্দেশ্যটা কি? আসলে আমরা এতক্ষণ যেটা শুনলাম যে আমরা আমাদের তিনটা অর্গানাইজেশন, আমরা তিনটা ডোমেইনে ইনভলভড, রাইট? মানে বিভিন্ন ডোমেইনে উইথ লাইক প্রবাবলি দে আর দ্য এক্সপার্টস। আমি আছি দেশি ইভেন্টস এর সাথে। তো আমরা মনে করি যে আসলে এখানে মুভি ডিস্ট্রিবিউশন যদি আমরা করতে চাই প্রপারলি, উই নিড এ গুড টিম। ইউ নিড এ গুড টিম হু হ্যাজ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, বিভিন্ন ফিল্ডে। তো পথ প্রোডাকশনের সাথে কাজ করার মেন কারণ হচ্ছে যে তাদের দে হ্যাভ আ ভেরি বিগ good team, logistical power আছে, plus they have a good team of people, and
সো এবং দ্য মেইন থিং ইজ ভিশনটা সেম, মানে আমাদের সাথে যে ভিশন, দেশি ইভেন্টসের সাথে আমাদের যে ভিশন, যে আমাদের বাংলা সংস্কৃতিকে, বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করা এবং সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, পথ প্রোডাকশনসের সেম ভিশনস, বাট অ্যান্ড দেন উই হ্যাভ দ্য আমাদের সেম ভিশন, বাট আমাদের গোল হচ্ছে যে ওয়ান অফ দ্য গোল হচ্ছে যে মুভি ডিস্ট্রিবিউশন করা অস্ট্রেলিয়াতে এবং বাংলা চলচ্চিত্রটাকে এখানে প্রসার করা। সো ওখান থেকে আসলে, এবং আমরা মানে আমি পার্সোনালি পথ প্রোডাকশনের সাথে রূপসাপুর সাথে অনেকদিন ধরে কাজ করেছি, মানে দেশি ইভেন্টসের আগেই ইনভলভ ছিলাম অনেক অনেক অ্যাক্টিভিটিস। তো ওখান থেকে আমাদের নেটওয়ার্কিং শুরু, এবং এখান থেকে আসলে আমাদের মানে টিম ওয়ার্কটা তৈরি হয়, মানে টিমটা তৈরি হয়। সো ওখান থেকে আমরা শুরু করি আমাদের এই যাত্রা আর কি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আনলেস ইউ ওয়ান্ট টু অ্যাড মোর, এটাই। আমি শুনতে চাচ্ছি ভাইয়ার কাছ থেকে। আমরা শুনলাম যে মুভির কথা, আমি শাওন ভাইয়া এবং রূপসাপুর কাছে শুনতে চাচ্ছি যে আপনারা পরবর্তী প্রজন্মকে নিয়ে কিভাবে চিন্তা করছেন। এই যে তিনজন একসাথে কাজ করছেন, কারণ মিডিয়াতে যখন আমরা কোনো মিডিয়া একা করা সম্ভব না, ইটস এ গ্রুপ অফ ওয়ার্ক। তো আমরা যখন কাজ করবো, আপনাদের তিনজন যখন একসাথে কাজ করছে, আপনাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আপনাদের চিন্তাটা কি? তো আমরা আজকে কথা বলছি নতুন প্রজন্মের কথা, কিভাবে আমরা ওদের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছাবো, আমাদের আইডিওলজিকে পৌঁছাবো। কিন্তু আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে নতুন প্রজন্ম, এই ব্যাপারটা খুব ভাস্ট। কারণ আপনি যদি চিন্তা করেন, যখন 10 বছর আগে আমরা পথ প্রোডাকশনস করি, আমরাই তখন নতুন প্রজন্ম ছিলাম। তো তখন আমাদের কি চিন্তাধারা ছিল, কিভাবে আমাদের বাংলাদেশি ধারাকে, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করবো। এবং এখন আমরা যাদের সাথে কাজ করছি, আমাদের পারফর্মার ম্যাক্সিমাম যারা নিউ জেনারেশন এবং বাচ্চাদের সাথে এখন আমরা কাজ করছি। তো এখানে আরেকটা জিনিস যেটা পপ প্রোডাকশনসে আমি বলবো, আই স্ট্রংলি বিলিভ যে আমরা ডে ওয়ান থেকে এটা একটা গ্লোবাল অ্যাসপেক্ট দেখার চেষ্টা করছি। সো আপনি যদি দেখেন, আজকে সময় কম, বাট অন্য আড্ডা হলে বলা যায়, বাট আমরা যখন ইভেন আমাদের ফার্স্ট মিউজিক্যালের যে মুক্তিযোদ্ধার রোল ছিল, সে বাংলাদেশি ছিল না, সে ছিল একজন ইন্ডিয়ান এবং সে শিখ। এবং আমরা ওখানে জর্জ হ্যারিসনের গান শোনাচ্ছি। আমরা এইবার আমাদের 2017-এ যে আমাদের থিয়েট্রিকো, সেই থিয়েট্রিকো একজন অস্ট্রেলিয়ান কোরিওগ্রাফার, সেটাকে কোরিওগ্রাফ করেছে ক্রিস্টিন পাইপা। সো আমরা যেটা চাচ্ছি যে এইটাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে রাখবো না, এটাকে আমরা এক্সপ্যান্ড করব। কারণ যতই আমরা লেট ইট গো করবো, যত আমরা মানুষকে জানাবো, এইটার প্রসারটা তখনই হবে। এবং আমরা যখন এই জিনিসটা চর্চা করবো, আমাদের বাচ্চারা শিখবে, নতুন প্রজন্ম অটোমেটিক এটাকে ধারণ করবে। হ্যাঁ, আর মুভির ব্যাপারে আমি বলবো যে অফকোর্স শাওন আর সাইদ, ওরা এটার এক্সপার্ট, অ্যান্ড উইথ দেয়ার পার্টনারশিপ এটা একটা ওয়ান অফ দ্য আদার অ্যাসপেক্ট যেখানে আমরা এক্সপ্লোর করতে চাই। এবং আমি দৃঢ় ভাই বিশ্বাস করি, এবং আমার টিমও বিশ্বাস করে যে বাংলা মুভির স্বর্ণযুগ আসবে। এবং আমরা আমাদের স্লোগান হচ্ছে পাথ আনট্রাভেলড। সো আমার মনে হয় যে আমরা এই পথে থাকলে সেই স্বর্ণালী দিন আসবে। এখন এই থ্রুতে আমরা অনেক নতুন দর্শকের কাছেও পৌঁছতে পারছি। সো এইটার যে অপরচুনিটি গুলো আছে, যে প্রসপেক্ট আছে, ওটার সাথে আমরা থাকতে চাই। এন্ড থ্যাঙ্কস টু দেম, যে এবং একসাথে কাজ করার ব্যাপারটা, যেমন আমাদের কনসার্ট যেটা 18th অগস্ট, সেটাও দেশি ইভেন্টস এটাকে সাপোর্ট করছে। আপনারা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। একসাথে কাজ করার একটা মানে আই ক্যান লার্ন লট অফ ফ্রম দেম। আমাদের টিম ওয়ার্কটা ওভাবেই হয়। আমাদের টিমের কথা বলছি, আমরা একজনকে অনেক চ্যালেঞ্জ করি, কিন্তু আমরা একজনকে সাপোর্টও করি, এবং একজন থেকে এক্সপেকটেশনও অনেক বেশি। এবং আমরা মনে করি যে আসলে এক অপর থেকে আমরা অনেক কিছু জানতে পারি। মানে পথ প্রোডাকশনস এর they have got a lot of expertise in one area, maybe I can learn something from them. আমরা ওদের কাছ থেকে, same goes with anyone else. So আমরা মনে করি এই জন্য মানে টিম ওয়ার্ক বিটুইন গুড like organizations like Pod Production, Deshi Events, BAZ, it can be good, you know, we can give the best to the community. আমরা কমিউনিটিকে ভালো জিনিস দিতে পারবো, এরকম করে কাজ করে। আমরা মেইনলি যেটা করছি হচ্ছে গিয়ে, আমাদের ওই যেটা বললাম, সবারই বিভিন্ন রকমের পরিচিত হয়েছে এবং কানেকশন তৈরি হয়েছে। তো যার ফলে আমরা একজনের কানেকশন গুলোকে একসাথে ইউজ করছি।
যে যার সাথে অপু ভাই সায়েদ ফায়াজ ভাইয়ের ভালো পরিচয়, সেই কথাটাই হচ্ছে আমরা সাইড থেকে সাপোর্ট করছি। যার সাথে আমার পরিচয়, আমি কথাটাই করছি, অন্য সাইড থেকে সাপোর্ট করছে। তো ওভাবেই আমরা আর কি আমাদের সবার যা পার্সোনাল কন্ট্যাক্ট সেটাকে আমরা একসাথে নিয়ে এসে সেই নেটওয়ার্কটাকে ইউজ করে আমরা করছি। আর মুভিটা দেখানোর ক্ষেত্রে যেটা মানে আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশে আজকাল কিছু বেশ ভালো ভালো মুভি হচ্ছে এবং বাংলাদেশের দর্শকদেরকে 6 মাস ওয়েট করতে হচ্ছে না কখন মুভিটা অনলাইনে আসবে, তারা অনলাইনে দেখবে, তারা মোটামুটি সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছে। এবং আমরা আমাদের এর মধ্যে যে বড় বড় বেশ কয়েকটা মুভি আমরা এখানে দেখিয়েছি, আমরা আয়নাবাজি দেখিয়েছি, আমরা ডুব দেখিয়েছি, স্বপ্নজল দেখিয়েছি, তো গহীন বালুচর মুভিটা দেখিয়েছি। তো এই প্রত্যেকটা মুভি মানে দর্শক প্রিয়তা পেয়েছে এবং মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে তারা বাংলাদেশে তারা সবাই দেখছে, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখে বলছে হ্যাঁ খুব সুন্দর একটা মুভি দেখলাম। ওরাও বলতে পারছে না হ্যাঁ আমরাও দেখলাম, আমরা একই সাথে দেখলাম। মেইন স্ট্রিম সিনেমা হলে যেই দেখছি কোনো মানে মানে যেভাবে ইউটিউব যেভাবে মানে সার্চ দিয়ে না, হলিউড বলিউড মুভি যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই আমরা দেখাতে পারছি এবং হ্যাঁ একই সাথে একই সময়ে দেখতে পাচ্ছি। সো লট অফ টাইমস ইন আ লট বেটার মানে 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 এখানে তো বাংলাদেশে আছে কিছু ভালো ভালো, কিন্তু এখানে তো মোটামুটি সবগুলো সিনেমা হলই আমরা দেখি যে হলিউডের মুভি দেখানো হয় বলিউডে, তো আমরা ওরকম মেইন স্ট্রিম সিনেমা হলেই দেখাতে পারছি। সো হ্যাঁ, তো এবং আমি মনে করি যে আমাদের কারণে আমরা এখানে একটা দর্শক তৈরি করতে পেরেছি, মুভি দেখা চলচ্চিত্রের এবং একটা দর্শক তৈরি হয়েছে এবং তারা ওয়েট করছে নেক্সট নতুন মুভিটা দেখার জন্য ওয়েট করছে। আমি আসলে রূপসাপুর সাথে একমত যে বাংলা সিনেমা স্বর্ণযুগ আসবে, বাংলা সিনেমা সফলতা আসবে, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ঢাকা অ্যাটাক, স্বপ্নজাল, গহীন বালুচর, স্টোরি বেস, যেখানে আমরা বসে 3 ঘন্টা আমরা মুভির মধ্যে ঢুকে পড়তে পারি, এইটা একটা বড় সফলতা। আমার এখন কোশ্চেন শাওন ভাইয়ের কাছে, আমরা শুনলাম ভাইয়া কিভাবে কাজ করতেছে, রূপসাপু বললো যে আমাদের নতুন প্রজন্মকে কিভাবে আমাদের সংস্কৃতিটা তারা ধারণ করাচ্ছে। আমার কথা হচ্ছে ভাইয়ার সাথে আমাদের ভবিষ্যৎ যে অন্য দেশের মতো আমেরিকা বা ইংল্যান্ডের মতো এখানে আমরা বাংলা টেলিভিশনে সফলতা আনতে পারবো কিনা? একটু সময় লাগবে আমাদের, অবশ্যই আমাদের এখনো যেহেতু কমিউনিটিটা অত বড়ভাবে গ্রো করেনি এবং অবশ্যই সেটাকে সেভাবে গ্রো করতে হলে আমাদের লোকাল বিজনেসগুলোর পৃষ্ঠপোষকতা লাগবে, যেটা আমরা আশা করছি যে আমাদের যারা বাংলাদেশিরা যেসব বিজনেস করছেন তারা এগিয়ে আসবেন এবং আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন, যার ফলে আমরা তাহলে বাংলা টিভির জন্য, লোকাল টিভির জন্য আমরা মোর বাই মোর প্রোডাকশন আমরা করতে পারবো। যেমন বললাম যে আমরা যেটা প্রোডাকশন হাউস তৈরি করেছি, যে একটা সিনেমা বানানো হয়েছে, আমাদের কথা হচ্ছে একটা ওয়েব সিরিজ তৈরি করার। আমাদের এখানে অনেক লোকাল সিঙ্গার আছে যারা এখানে ভালো গান তাদের মিউজিক ভিডিও তৈরি করে, কারণ আজকাল বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মটা একটা বেশ ভালো একটা ইয়ে হচ্ছে, সবাই নিজেদের মোবাইলেই সব গান দেখেন, বা আজকাল গান শোনার থেকে গান দেখাটা বেশ ইয়ে হয়ে গেছে। তো সেই সব প্রোডাকশন গুলো যদি আমরা এখানে বসে এখানেই করতে পারি, আমাদের লোকাল টিভির জন্য আমাদের কন্টেন্ট তৈরি হবে, প্লাস আমরা সেই জিনিসগুলো আমরা বাংলাদেশে অনেক এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যারা এইসব কন্টেন্ট কিনে নেয়, তো সেভাবেও আমরা একটা সোর্স তৈরি করতে পারি যেটা কিনা তারপরে আমাদেরকে সাহায্য করবে এখানকার লোকাল অন্যান্য প্রোডাকশন গুলো চালিয়ে নিয়ে যেতে, এবং ভালো ভালো কন্টেন্ট যত আমরা বেশি বেশি করব তত আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা বাড়বে। কাজে আমরা হয়তো টিভির জন্য আমরা ভালো ভালো টক শোজ আমরা প্রডিউস করতে পারবো, আমরা গানের অনুষ্ঠান প্রডিউস করতে পারবো, যেটা আমি 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 জানি না, হয়তো জন্মভূমি টিভি হয়তো আগ্রহী হবে আমরা যে কনসার্টটা হচ্ছে জলসা 18ই আগস্ট, সেটা আমরা মানে ভিডিও করে সেটা আমরা হয়তো আমরা জন্মভূমি টিভিতে আমরা আনতে পারি। তো কাজে কাজ অনেক হচ্ছে এবং ভবিষ্যতে আশা করি আরো হবে, এবং লোকাল যারা আছে তারা কিন্তু জিনিসটা এনজয় করছে। আমরা কাজ করতে গিয়ে দেখলাম লোকাল ছেলেপেলেরা যারা কাজ করছে তারা আগে ভাবেনি যে তারা এখানে বসে এ ধরনের কাজ করতে পারবে, যেটা তাদের বাংলাদেশের অডিয়েন্স তারা দেখতে পাবে। বা এখন পর্যন্ত আমাদের ইয়েটা হচ্ছে কি বাংলাদেশি অডিয়েন্স করে, কিন্তু হু নোজ হয়তো ইন ফিউচার আমি জানি না, ইংল্যান্ডে একটা
কমেডি সিরিজের মতো হয় একটা ইন্ডিয়ান ফ্যামিলিকে নিয়ে, যেটা আমি হ্যাঁ দেখেছি, হ্যাঁ। যেটা কিন্তু ইউকের মানে জেনারেল অডিয়েন্সও দেখে। তো মেবি আমরা ভবিষ্যতে সেরকম কোনো ইয়ে করতে হবে যেটা আমাদের লোকাল টিভিতে এখানে দেখানো হবে, এখানকার ন্যাশনাল টিভিতে, এবং সেসব সিরিজগুলো হয়তো আমরা প্রডিউস করতে পারবো। তো সেগুলোই আশা, সেগুলোই স্বপ্ন, সেগুলোর জন্যই কাজ করে যাওয়া। অনেক ধন্যবাদ শাওন ভাইকে। দর্শক, আমরা এবার একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। হ্যালো সিডনি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজামান পিটু। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সিডনি ফুড পিটুয়া লিমিটেড, ট্রেডিং এন্ড বাংলাদেশ পার্ক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দীর্ঘদিন যাবৎ সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আমিও নিজেকে অনেক ধন্য মনে করি আপনাদের পাশে থাকতে পারার জন্য এবং আপনাদেরকে ভালো সেবা প্রদান করার জন্য। হ্যালো সিডনি। হ্যালো সিডনি। হ্যালো সিডনি বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমি আবার শুরু করছি। আমি এবার অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি আপনারা বিভিন্ন ভাবে আমাদের কমিউনিটিতে কাজ করছেন, কিন্তু এর পেছনে মানে ছোটবেলা থেকেই কি আপনি এরকম সাংস্কৃতিক পরিমণ্ডলে ছিলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি ইনভলভ ছিলাম, কারণ আমার মা, অনেকে হয়তো চিনবেন, এখনকার জেনারেশন হয়তো চিনবে না, বাট অনেকেই চিনবেন আমার মাকে, লায়লা বানু। তিনি বিটিভিতে ছিলেন প্রায় 25 বছরের উপর। তারপরে বিটিভি ছেড়ে আমার আম্মু এটিএন, যখন প্রথম এটিএন বাংলা, বাংলাদেশের ফার্স্ট স্যাটেলাইট চ্যানেল যখন তৈরি হয়, শুরু থেকেই আম্মু এটিএন এর সাথে ছিলেন, এবং এখনো বর্তমানে এটিএন এ আমার আম্মু মানে ইনভলভড অ্যাজ আ প্রোগ্রাম ভাইস প্রেসিডেন্ট প্রোগ্রাম ডিপার্টমেন্টে। তো ছোটবেলা থেকে আম্মু সংস্কৃতি মণ্ডলে ইনভলভ ছিল। মাঝখানে লন্ডন বাংলা টিভিতে, জন্মভূমি টিভি যেমন অস্ট্রেলিয়াতে টেলিভিশন চ্যানেল, আমার আম্মু লন্ডনে ছিল 8 বছর, বাংলা টিভির সাথে জড়িত ছিল। তো হ্যাঁ, ছোটবেলা থেকে মানে আমি সবসময় আম্মুর সাথে বিটিভিতে সেই ছোটবেলা থেকে যেতাম, রামপুরাতে দেখতাম আম্মু উপস্থাপনা করতো, অনেক অনুষ্ঠান হতো। ছোটবেলাতে ইত্যাদি যখন বিটিভিতে হতো, ইত্যাদিতে যেতাম, তো আম্মুকে সবসময় দেখতাম যে হ্যাঁ অনুষ্ঠান করছে, রেডি মানে প্রিপেয়ার করছে, বিহাইন্ড দ্য স্টেজে কিভাবে কাজ হচ্ছে। তো দেখতাম আম্মুকে সবসময় দেখে ইন্সপায়ার্ড হতাম। বঙ্গভবনে বেশ কিছু অনুষ্ঠান আম্মু হোস্ট করেছে, শিল্পকলা একাডেমির সাথে জড়িত ছিল আমার আম্মু। এবং অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি আমি আসার 2001-এ আসি, আমি আসার 6 মাস আগে গভর্নমেন্ট ট্যুরে এসেছিল শিল্পকলা একাডেমিতে, অস্ট্রেলিয়া বাংলাদেশ গভর্নমেন্ট ট্যুরে। তো হ্যাঁ, ছোটবেলা থেকে আমি দেখেছি আম্মুকে এসবের সাথে জড়িত কাজ করতে। এই যে অনুষ্ঠান হচ্ছে আজকে, এরকম একটা অনুষ্ঠানও আম্মু এটিএন এ করেছে। তো হ্যাঁ, ওখান থেকে আসলে কালচারাল পরিবারের থেকে এবং ইনভলভ ছিলাম, দেখতাম। তো ওখান থেকে হয়তো একটা মানে ইচ্ছা জাগে যে হ্যাঁ আমি হয়তো এই কিছুটা এভাবে ইনভলভ থাকবো আর কি। তো ওখান থেকে হয়তো মানে ইচ্ছাটা। আপনার মা তো সবসময় মানে ক্যামেরার সামনে ছিলেন, তো আপনি ক্যামেরার পিছনে কেন? হ্যাঁ, এটা ঠিক, ক্যামেরার সামনে ছিল, এখন অবশ্য পুরোটাই পিছনে, এখন একদমই সামনে যায় না, এখন সব পুরোটা পিছনে। এটা আমি জানি ওনাকে, উনি অনেক সাংস্কৃতিক অঙ্গনে একজন পরিচিত মানুষ, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং ওনার অনেক ভক্ত ছিলাম একটা সময়। এখন উনি আমাদের কালচারালি অনেক কাজ করছেন। আপনি ওনার যে ছেলে হিসাবে আমার মনে হচ্ছে যে, এবং আপনি ফিট সামনে কাজ করতে। আমি জানি না আমি ফিট কিনা, বাট অবভিয়াসলি আমি চাই যে কমিউনিটির জন্য কিছু করতে, মিডিয়াতে থেকেও অনেক কিছু করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে
লায়লা বানু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণেই ওনাকে আমরা আজকে পাচ্ছি। তো এবার আমি শাওন ভাইয়ের কাছে জানতে চাবো, দৃষ্টি বলে একটা আমাদের সংগঠন ছিল, ইন্টার স্কুল বিতর্কগুলো অ্যারেঞ্জ করতো। তো তাদের সাথে আমি যুক্ত হই ছোটবেলায়, এবং কিছু বোধন আবৃত্তি স্কুলের সাথে কিছু আবৃত্তির ওয়ার্কশপ করে কিছু আবৃত্তির কাজ করা হয়েছে। তখন প্রথম নতুন নতুন বাংলাদেশ, যখন আমি ক্লাস 10-এ পড়তাম, বাংলাদেশে যখন সিটিভি চিটাগাং থেকে সিটিভি তৈরি হলো, তো তখন আমরা কিছু এরকম বৃন্দ আবৃত্তির প্রোগ্রাম করেছিলাম। আর আমি শিশু ক্লাস 10-এ শিশু শিল্পী, হ্যাঁ বলা যায়। তবে মা ছিলেন, মা এরকম ছোটবেলায় বিটিভিতে শিশু শিল্পী হিসেবে নাটক করেছেন। আমার খালা, উনি বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতের উপরে মাস্টার্স করা। তো কাজেই ফ্যামিলিতে এই জিনিসটা ছিল। যে আপনার নাটকের যে ধারাটা, এটা বহমান আছে দেখেই আপনি শখের থিয়েটারের বদিউজ্জামান রোল করতে পাচ্ছেন, আমাদের সিডনির নায়ক। অনেক ধন্যবাদ শাওন ভাই আপনাকে। এবার আমি রূপসাপুর কাছে জানতে চাইবো, আপনি কিভাবে ইন্সপায়ার এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার জন্য? আমার ছোট থেকে আমার মা সাংস্কৃতিক কিছুর সাথে জড়িত ছিলেন না। শি ইজ ফুল ফ্লেজ কর্পোরেট লেডি। সো আমি ওনার বিয়ের আগে থেকেই উনি কাজ করেন, কিন্তু উনি যেটা আমাকে করেছেন যে সবকিছুর মধ্যে উৎসাহ দেওয়া। যেমন আমি ক্লাসিক্যাল গান শিখেছি, অ্যাকচুয়ালি শাওনের স্কুলে গিয়ে আমি আঁকা শিখতাম, ফুলকিতে গিয়ে। আমার স্কুল না, আমি যে স্কুলে আঁকা শিখেছি একই স্কুলে। সেটাতেই তারপরে ছোটবেলা থেকে বিতর্কের সাথে জড়িত এবং স্কুলেও অনেক কিছুর সাথে জড়িত ছিলাম। আর বিয়ের পরে যখন আমি অস্ট্রেলিয়া আসলাম, আমার হাজব্যান্ড এখানে বঙ্গবন্ধু কাউন্সিলের কালচারাল সেক্রেটারি, এবং তার গ্যারাজে একটা ব্যান্ড ছিল। এবং আমরা আপনার হাজবেন্ডের নামটা শুনতে চাই, আমার মনে দর্শক ফয়সাল হোসেন। আপনারা তাকে চিনে থাকবেন যদি মেলায় নিয়মিত যে। আর মেলার কালচারাল যেসব কাজ হয় তার পিছনে সেই কাজ করে, বঙ্গবন্ধু কাউন্সিলের সাথে অনেকদিন ধরে জড়িত। তো অফকোর্স আমরা যদি দুটো অর্গানাইজেশনের সাথে জড়িত থাকে এবং এসব কাজ করতে যায়, একজন একজনকে টিম ওয়ার্ক সাপোর্ট দিতে হয়। তো যখন থেকে আমি এসেছি তখন থেকেই দেখেছি সে তার বন্ধু বান্ধব কারা বুঝতেই পারছেন, তাদের সাথে সে জড়িত এবং সে সব কালচারাল জিনিসের সাথে জড়িত। ওই যে বলছিলাম তার একটা ব্যান্ড ছিল গ্যারাজে, তার ব্যান্ডে আমাদের হাফিজ সাদুল্লাহ ছিল, যে আমাদের ডিরেক্টর অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। তাসকিন ছিল আমাদের ভোকাল, তাদেরকে আমি নাস্তা দিয়ে আসতাম গিয়ে ব্যান্ড প্র্যাকটিসে জ্যামিং করার সময়। সো আমরা চেষ্টা করি দুজন মিলে, কাজ তো আছেই, কাজের পাশাপাশি সবকিছু করে হাউ উই ডু প্রপার প্রজেক্ট প্ল্যান, টিম ওয়ার্ক। আমরা একজন একজনকে ইমেলে টু ডু লিস্ট পাঠাই যে এসব করে রাখবো সব টাইম মতো। সো ওইভাবে মেনটেন করি। ইনশাল্লাহ আমার মনে হয় যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে কাজ করে, এনিথিং ইজ পসিবল। আমরা অনেকক্ষণ কথা শুনলাম দর্শক, এবার অন্য একটি প্রসঙ্গ, প্রেম। আজকে প্রেম নিয়ে আমাদের কবিতা শোনাবে শাওন অরিজিন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো সাহস কম নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে,
কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। অনেক ধন্যবাদ শাওন ভাইয়াকে। আশা করি আমাদের দর্শক আপনারা অনেক উপভোগ করেছেন। এবার আমি রূপসা আপুর কাছে যাব। রূপসা আপু, আপনি কিভাবে স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন দেখি অনেক বিগ এবং সবসময় আমাদের প্রোডাকশনের একটা কথা, যেহেতু আজকে প্রোডাকশনসের পক্ষ থেকে আমি এসেছি, আমরা বলি যে আমরা এই প্রজেক্টটা অনেক বড়, এরকম বড় প্রজেক্ট আমরা করব না, কারণ অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের খিদাটা অনেক বেশি, আমাদের চাহিদাটা অনেক বেশি, মনের চাহিদাটা, সেটা থেকেই আমাদের ড্রিম, এবং আমরা চাচ্ছি এইটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে। আরেকটা স্বপ্ন কথাটা আপনি বলার পরে আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো, সেটা ছিল আমাদের পথ প্রোডাকশনস এর যারা প্রথমে শুরু করেছে, তারা যখন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ছিল, তাদের একটা টিম ছিল, তাদের নাম ছিল স্বপ্ন। হ্যাঁ, শাওন ম্যানেজার। সেই স্বপ্ন থেকেই কিন্তু আমরা এসেছি, তাদের কিছু মেম্বাররা যখন এই পথ প্রোডাকশনস করে। সো আমার কথা হচ্ছে, আসলে এটা যদি আপনি বড় স্বপ্ন দেখেন, ইটস পসিবল, ইট জাস্ট বেবি স্টেপ এভরি টাইম এন্ড জাস্ট কিপ গোয়িং। অনেক ধন্যবাদ রূপসা আপুকে। ফাইজ ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। আমার স্বপ্ন এরকম, আমি সবসময় রাস্তা দিয়ে যখন যাই, হয়তো কোনো একটা দেখলাম, আমি ইন্সপিরেশন নেই, ওখান থেকে আমার স্বপ্ন যে বিভিন্ন কিছু ক্রিয়েটিভ কাজ দেখে, আর্কিটেকচারাল কাজ দেখে আমি স্বপ্ন দেখি যে আমি একটা হয়তো ভবিষ্যতে একটা বড় কোনো একটা কিছু করতে পারবো, লাইক আর্কিটেকচারাল বিল্ডিং বা কোনো একটা সুন্দর একটা কোনো কিছু বানাবো। তো আমার স্বপ্ন মানে ইন্সপিরেশন নিয়ে, মানে অনুপ্রেরণা নিয়ে আমি এরকম স্বপ্ন দেখি। সো আমি একটু অন্যরকম স্বপ্নের কথা বললাম আর কি। ধন্যবাদ ফাইজ ভাইকে। ওনারা সবাই ওনাদের স্বপ্নের কথা বলল। আমিও স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি রাস্তা দিয়ে হাঁটতে, আমি স্বপ্ন দেখি সমুদ্রের পাড় ধরে হাঁটতে, আমি স্বপ্ন দেখি ঝর্ণার পানি দেখতে। আমাদের এই সেটে, জন্মভূমির সেটে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাওন ভাইয়া, ধন্যবাদ ফাইজ ভাইয়া এবং রূপসা আপু। ধন্যবাদ আপনাকে। স্বর্ণা আপুকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা জন্মভূমি টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও শাওনের সাথে একমত, এবং জন্মভূমি টিভির এই উদ্যোগকে আমি পার্সোনালি থ্যাঙ্কস জানাতে চাই। আপনারা কাজ করে যাচ্ছেন আমাদের কমিউনিটির জন্য, এবং আমি মনে করি যে এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সো সবাই জন্মভূমি টিভিকেও ধন্যবাদ আমাদেরকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জন্মভূমি টিভি টিম, পথ প্রোডাকশনস পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে। সামনে ইনশাল্লাহ আমরা একসাথে আরো কাজ করব, আরো আমরা নতুন প্রজন্মের কাছে যাব। ভেরি গুড ইনিশিয়েটিভ, বেস্ট অফ লাক। দর্শক, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান। আবার দেখা হবে। এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে